আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখিতে। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে মুখোমুখি হয়েছেন একজন অনন্য ব্যক্তি। তিনি রাজপথেও ছিলেন এবং এখন প্রশাসনে আছেন অনেকটা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব প্রকৌশলী বেলায়েত হোসেন। স্যার, অশেষ কৃতজ্ঞতা, আপনাকে অভিনন্দন। শুরুতেই আপনি সদ্য যোগ দিয়েছেন, খুব বেশি দিন হয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আপনার কাছে। আমি শুরুতে আপনার ব্যক্তিজীবন, একদম শৈশব কৈশোর সব নিয়ে কথা বলবো। শেষেরটা দিয়ে শুরু করতে চাই। চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রামের উন্নয়ন, চোখে কি দেখছেন চট্টগ্রামের স্বপ্ন উন্নয়ন? ফেসিবাদ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনি নিজেও সাংবাদিক হিসেবে দেখেছেন এই চট্টগ্রামের আবাসন খাতে উন্নয়নের নামে একটা সুন্দর নান্দনিক শহরকে অপরিকল্পিত উন্নয়নের নামে আজকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। বিশেষ করে ফাহারকাটা এবং অসংখ্য উদাহরণ দেওয়া যায়, যেমন আপনি ধরেন এই যে স্কুলের যেখানে পার্কিং নাই, হাসপাতালের সামনে পার্কিং নাই, যানজট লেগে যাচ্ছে, আপনার নালা নর্দমার উপরে ভবন গড়ে ওঠা, যেখানে 5তলা ভবন সেখানে 10তলা করা, সবকিছু মিলিয়ে আমি প্রথম দিন যেদিন বসেছি আমার মনে হয়েছে কোথায় আসলাম। কিন্তু ক্রমান্বয়ে আমার কাছে খুব হালকা অনুভব হচ্ছে, মানে চেয়ারটা গরম লাগছে না এখন, একটু একটু মানে একটু একটু আরাম লাগছে, বাতাস প্রবাহ বইতেছে এবং আমার টিম ওয়ার্ককে আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল চট্টগ্রামের মানুষের, যে এই সিডিআর দিকে তাকাইলে তারা বলতো যে এখানে কোনো ভালো লোক যায় না, এখানে কোনো ভালো লোকের কদর নেই, এখানে ভালো লোক থাকতে পারে না। এবং ভবনটির দিকে তাকাইলে মনে হচ্ছে এরা কি শহরের উন্নয়ন করবে, এই ভবনেরই তো উন্নয়ন নাই। তো কাছে আমি ফোকাসিংটা প্রথমে ভবনের দিকে, ভবনের মানুষগুলোর দিকে, পরবর্তী পর্যায়ে এই ভবনের সাথে সম্পৃক্ত আবাসন খাত বলেন, আমাদের প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, সবগুলো ডিপার্টমেন্টকে আপনি আমি সমন্বয় করার একটা চেষ্টা চালিয়ে যারা কাজগুলো করবেন তাদেরকেই তো আগে একটু লাইনে আনতে হবে। রাইট। এবং টাইমিংটাকে আমি প্রথম গুরুত্বপূর্ণ মনে করেছি, যে সঠিক সময়ে ঠিক 9টায় ঢুকতে হবে এবং 4টা পর্যন্ত একটানা থাকতে হবে। এবং যারা প্রকৌশলী তাদেরকে বলেছি অন্তত 12টা পর্যন্ত আপনারা মাঠে থাকবেন, 12টার পরে অফিস করবেন। ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই, কেমন ছিল শৈশব কৈশোর? আপনার বেড়ে ওঠা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা জায়গায়, সন্দ্বীপ। আপনি প্রায় 600 বর্গ মাইলের সোনার দ্বীপে সন্দ্বীপ, এখানে বসবাস, এখানে রাজত্ব করেছে কমরেড ডিলাল রাজা, এখানে জন্মগ্রহণ করেছে কমরেড মুজাফফর আহমদ, যিনি ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিয়েছেন। ঠিক তার বাড়ির পাশে আমার বাড়ি, যেখানে আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা, আমার প্রাইমারি স্কুল আমাদের পুকুর পাড়ে গুরুদাস প্রাইমারি স্কুল। সেখানে আমি ক্লাস 1-এ যখন ভর্তি হই, তখন অজপাড়াগাঁয় সন্দ্বীপ যেহেতু বিচ্ছিন্ন একটি দ্বীপ, অনবরত বৃষ্টি হতো। বৃষ্টির সময় তখন আমরা পলিথিন মাথায় দিয়ে প্রাইমারি স্কুলে যেতাম। বন্ধু বান্ধব যারা একসাথে লেখাপড়া করেছি তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন ছিল। স্কুল যাওয়ার পথে অনেকে আমাদেরকে চকলেট দিয়েছে, বাবা এদিকে আসো একটা চকলেট নাও, কেউ আবার বিস্কুট দিয়েছে। তো আমার সে বেড়ে ওঠাকালীন আমার ভিতরে একটা সবসময় কাজ করতো যে এই যে মানুষগুলা, এদের জন্য কিছু করা যায় কিনা। তারপরে যখন সেকেন্ডারি স্কুলে গেলাম, ঠিক বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে, মাস্টাররা পড়া যদি না পারতাম সেই ব্যাট দিয়ে পিটাতো, শিক্ষকদেরকে ভয় করতাম।
বয়স্ক লোকদেরকে দেখলে সম্মান করতাম, সালাম করতাম, এবং চায়ের দোকানে খুব একটা বসতাম না। মানুষের মধ্যে একের প্রতি অন্যের একটা ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। ছাত্র হিসেবে মেধাবী ছিলাম। তো আমি যখন অষ্টম শ্রেণী থেকে স্কলারশিপ দেওয়ার জন্য গেলাম, তখন সন্দ্বীপ টাউনের হেডকোয়ার্টারে যে স্কুল, কার্গিল হাই স্কুল, এটা ব্রিটিশে কার্গিল একজন ব্যক্তি, ওনার নামে এই স্কুলটি করা হয়। সেই স্কুল পরবর্তীকালে সরকারি হয়। ওই স্কুলে যখন বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছি, ওই স্কুলে হেডমাস্টার সহ সম্মানিত শিক্ষকেরা আমাকে অনুরোধ করলো যে বাবা তুমি আমাদের স্কুলে থেকে যাও। তো ওনাদের স্কুলে যখন ভর্তি হলাম, তখন আমার এক আত্মীয় আমার খালার বাসায় থেকে, যেহেতু আমার বাড়ি থেকে ওই স্কুল অনেক দূরে, বাড়ি থেকে আসা যাওয়ার সুযোগ ছিল না, ওই খালার বাড়িতে থাকতাম, সেখান থেকে স্কুলে আসতাম। মাঝে মধ্যে আমার ফুফা, উনি ফরেন শিপের ক্যাপ্টেন ছিল, ব্রিটিশ ওনাকে ক্যাপ্টেন শাহ শেখান্তর হোসেন, ওনার নাম ছিল শেখান্তর হোসেন, ওনাকে শাহ উপাধি দেওয়া হয়েছে এবং একটা সিনেমা হল গিফট করা হয়েছিল। তো মাঝে মধ্যে ওনাদের ঘরে যেতাম, কারণ ওনাদের ঘরে খাওয়ার আয়োজনটা ছিল বিশাল আকারে, এবং ওখানে যাই মাঝে মধ্যে খেতাম। আর ওই স্কুলে গিয়ে কিন্তু আবার নতুন করে বন্ধু বান্ধব সৃষ্টি হয়েছে, কারণ আগের স্কুলে আপনার জীবনটা এরকম আড্ডা, বন্ধু, এরকম রাজনীতি, আপনার এরকম মানুষের সাথে মানুষের সাথে মেলামেশা। পরে যখন সন্দ্বীপ থেকে মেট্রিক পাস করে চট্টগ্রাম চলে আসলাম, তো প্রথম যেদিন চট্টগ্রাম আসি, এত আলো, মানে স্টিমার যুগে আসতেছি, আমাদের স্টিমারগুলো খুব নান্দনিক ছিল। আলাউদ্দিন, মনিরুল হক, এই জাহাজগুলো খুব বড় মাপের জাহাজ ছিল। শিপের খানাটা এটা আরেক ধরনের একটু ব্যতিক্রম ধর্মী। তো আব্বা বলল যে শহরে, কারণ ভাতটা না স্টিমারে ভাতটা ফ্রি ছিল, যত ভাত খেতে পারেন, কিন্তু তরকারি নির্দিষ্ট ছিল, লিমিটেড ছিল। তো বাবার সাথে আসতেছি, বাবা যখন কর্ণফুলী নদীতে ঢুকলো, দেখতেছি যে কি বাতি, আলোকসজ্জা, মানে একটা স্বপ্নের মতো লাগতেছে আপনার। গ্রাম থেকে যখন একটা লোক শহরে আসে, মনে হচ্ছে এটা কেমন একটা জিনিস, লাইট, আলো আর আলো। একদম বিস্মিত হয়ে যাওয়া। একটা দ্বীপ থেকে একদম, মানে গ্রামের রজপাড়া থেকে শহরের আলো বাতাসে, শহরের এই আলোকসজ্জার ভিতরে এসে নিজকে অনেকটা মনে হয় হারিয়ে ফেলেছি, যে এটা কেমন জায়গা, এখানে কারা থাকে, এখানে গাড়ি দেখতেছি। জীবনটাকে নতুন করে আবির্ভাব হলো। আমার প্রতিবেশী একজন, সে আতরের ডিপু, এখানে হাসেম সদাগর, আমাদের যে মহানগর বিএনপি জয়েন্ট কনভেনার শাহিদ, তার শ্বশুরদের বাড়ি, ওই বাড়িতে লজিং দিল। তো মহসিন কলেজে ভর্তি হলাম। আমরা মহসিন কলেজের ফার্স্ট বেচ। মহসিন কলেজে পড়তেন, এরপরে আপনি পলিটেকনিক গেলে? মহসিন কলেজে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর, আইএসসি পাস করার পর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি, ফিজিক্স এগুলা পড়ার আমার নিজের একটা আগ্রহ ছিল। আর পরিবারের আগ্রহ হলো যে না, তোমাকে এই টেকনিক্যাল লাইনে যেতে হবে। তো বাবার, যেহেতু বাবা ভাইয়ের নির্দেশ, সে কারণে চট্টগ্রাম পলিটেকনিকে ভর্তি হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। এ আর এক জীবন। এই সময়টাতে আপনি খুব ফিল করতেন কি? ওই সময়ে আমি তো চট্টগ্রাম পলিটেকনিকে জিএস হয়ে গেলাম। তো জিএস হওয়ার পর স্বাভাবিক কারণে আমি ছাত্রদের কাছে খুব প্রিয় একজন ব্যক্তি। আমাদের টেকনিক্যালে এই ছাত্রদের থাকার যে হলগুলা ছিল, হোস্টেলগুলা ছিল, সেখানে ফাগলাগনটা ছিল একটা,
যে কোনো কর্মকাণ্ডে আমি জিএস হওয়ার পরে এখানে এন্টায়ার নাসিরাবাদে যত সালিশ বিচার সবগুলাতে আমি কন্ট্রিবিউশন ছিল, আমার অংশগ্রহণ ছিল। মানে আপনি একদম এই যে স্কুল অথবা কলেজ লাইফ থেকে একদম পুরোদস্ত রাজনীতি পুরোদস্তর রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেলাম। এমইএস কলেজের বিপি আসেম ইকবাল, চট্টগ্রাম কলেজে আমাদের বন্ধু বরা আবু সুফিয়ান, এখন মাননীয় সংসদ সদস্য, নাজিমুর রহমান তখন বন্দরের নেতা আমাদের ছাত্রদলের, তারপর আব্দুল সাত্তার আমাদের তখন ছাত্রদলের জয়েন্ট কনভেনার। আমাদের এটা বিশাল টিম ওয়ার্ক। আমরা মহানগর ছাত্রদলের যারা যুগ্ম আহ্বায়ক ছিলাম তারাই এখন বিএনপির মূল নেতৃত্বে। তো কাজে আমাদের টেকনিক্যাল এবং এমইএস কলেজ তখন ছাত্রদলের ঘাঁটি ছিল। পরবর্তী যে ফাহাদতলী কলেজে ছাত্রদল, আমরা সেখানে মানে ছাত্রদলকে সংগঠিত করলাম, সেখানেও ছাত্রদলের একটা বিশাল মানে আপনারা একদম একদম শুরু থেকে মানে এই যে রাজনীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এবং এইরকম আপনি তখন ছাত্রদের কোনো ধরনের ডিমান্ড ছিল না, এখনকার রাজনীতি আর তখনকার আমাদের একে অপরের সাথে অনেক রকমের ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছিল, কিন্তু আবার এরকম যে মজাও ছিল। আমরা একটু আপনার অন্য জীবনে যেতে চাই, কারণ আসলে এত অল্প সময়ে রাজনীতির আপনার যে বিশাল পাঠ সেটা শেষ করা যাবে না। একটু করে যে নগর জীবন আসতে চাই। আপনি রাজনীতি করতে করতে আজকে একটা জায়গায়, এর মধ্যে জেল জুলুম খুলিয়ে এগুলো তো ছিলই, পালানোর গল্প নানা রকম, আমরা এরকম অবিসংবাদিত অনেক গল্প জানি। যদি শেয়ার করতে চান করতে পারেন ছোট করে, সামান্য একটু যদি বলি, কারণ এটা বলা প্রয়োজন। জি, যে ফ্যাসিবাদী সরকারের আমলে আপনি নিজে খুব কাছ থেকে দেখেছেন সাংবাদিকতার কারণে আমাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, মানে বাড়ি করে থাকতে পারে নাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছি, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এটা যাযাবরের জীবন অতিক্রম করেছি। খুব কাছ থেকে দেখেছি এই নিষ্ঠুর শাসক আমাদের সহযোদ্ধাদেরকে কিভাবে হত্যা করেছে। নুরুল লাজ যখন দেখেছি, নুরু কিন্তু নুরুল আলম নুরু আমার মেয়ের বিয়েতে এসেছিল। আমি ঢাকা গিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে নিমন্ত্রণ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। তো উনি বলল যে তোমার মেয়ের জন্য আমি দোয়া করব, আমি তো যেতে পারবো না। আমার মেয়ে যেটা সুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করছে। তো পরে নুরু আমাকে বলল, ভাইয়া 2টা টিকিট দিয়ে যান। আমি বললাম আমার মেয়ের বিয়েতে আমি টিকিট দিয়ে যাব, এটা একটু খারাপ দেখাই না? না, এমন 2জন লোক যাবে আপনার মেয়ের বিয়েতে, 2টা টিকিট দিয়ে যান। তো ওই 2টা টিকিট তাকে দিয়ে আসলাম। ও কিন্তু আসার কথা না, কারণ ও আসলেই মারি ফেলবে, এটা এক ধরনের মানে ও জানা ছিল। তো হঠাৎ করে দেখি যে কাদের গনির সাথে ও চলে আসছে। রাত্রে তখন প্রায় 11টা, ভরপুর মেহমান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি নুরুকে দেখে, নুরু তুমি কেন আসছো? আপনার মেয়ের বিয়ে, আমি আসবো না। লোভ সামলাইতে পারিনি। 3 দিন পরে তার সাথে আবার দেখা, আমাদের সন্দীপের ছেলেদের সাথে হ্যান্ডিতে বসে একটু আড্ডা দিতেছিল, আমাকেও নিয়ে আসছে। আমি, নুরু তুমি যাও নাই কেন? বড় ভাই, আমার ছোট মেয়েটা যখন আমার বুকের উপর ঘুমায়, মনে হয় পুরো পৃথিবী আমার বুকের উপরে। আর একটা দিন থাকবো, সেই রাতটা তার জীবনের শেষ দিন। রাত্রের 12টার দিকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আমাকে ফোন করলো, বেলায় তুমি কোথায়? আমি বাসায়। নুরুকে তো তার বাসা থেকে তুলে নিয়ে গেছে। নুরুকে তুলে নিয়ে গেছে। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি রাত্রের ভিতর করলাম। সকালে রাউজান রাঙ্গুনিয়ার বর্ডারে কর্ণফুলীর পারে একটা লাশ এইভাবে চিৎ করে পড়ে আছে। পরে শনাক্ত হলো এটা নুরুল লাশ। হাত বাঁধা, পা বাঁধা, কপালে গুলি, বুকে গুলি, ফিটে গুলি। এই নিষ্ঠুর শাসক নুরুল লাশ দেখলাম। আদিলের লাশ দেখলাম, মিরসরাই ছাত্রদলের প্রেসিডেন্ট। শুধুমাত্র ছাত্রদল করত, আন্দোলন সংগ্রামে ছিল। নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। আমাদের রাশেদ, রাউজান যুব দলের
সাধারণ একজন কর্মী, প্রতিদিন আমার আহ্বানে মিছিল মিটিংয়ে চলে আসতো, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হত্যাগুলা, এই লাশগুলা কিন্তু আমার চোখের সামনে, মর্গে যখন এই লাশগুলা দেখতে গিয়েছি মনে হচ্ছিল কোন দুনিয়াতে আমরা আছি, এ কিসের রাজনীতি। এটা আসলে যে দুঃস্বপ্নের মতো একটা সময় গেছে নিঃসন্দেহে আপনাদের জন্য। আপনি নিজেও অনেক রাত থাকতে পারেননি, দিনের রাতের পর রাত। আপনি আমার মতো একটা লোককে আমাকে রিমান্ডে নিয়েছে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে। আমাকে যখন জেলখানা থেকে বলল যে কালকে আপনাকে রিমান্ডে নিবে, আমি মনে করলাম আমি একজন রাজনৈতিক কর্মী, আমাকে নর্মালি নিয়ে যাবে। কয়েদি আসি বলতেছে, স্যার একটু কামারের দোকানে যেতে হবে। কামারের দোকানে, কামারের এখানে কি? কইলে ওখানে আপনাকে তো বেরি লাগানো হবে। আমি তো ওইটাতে কি বেরি কেন লাগাবে, আমি চোর না ডাকাইত। তো ওখানে গিয়ে আমাকে একটা রড লাগিয়ে দিল ভাই। আমি লম্পা মানুষ, খাটো একটা রড। বিশ্বাস করেন 5টা দিন মনে হচ্ছে যে 5 বছর প্রস্রাব করা, বাথরুম ব্যবহার করা, কি যে যন্ত্রণা। রিমান্ডে নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করে যে তারেক রহমানের নির্দেশে বেটা গাড়িতে আগুন দিয়েছ, ভাঙচুর করেছ। আমি বললাম তারেক রহমান কোথায়? লন্ডন। উনি তো এই জাতীয় কোনো নির্দেশ আমাদেরকে দেয় নাই, উনি নিয়মতান্ত্রিক আন্দোলন করার জন্য বলেছে। আমাকে আপনারা ধরলেন পার্টি অফিসের সামনে থেকে, স্পট দেখাইলেন গুডসিলের সামনে। অর্থাৎ আমি সালাউদ্দিন কাদের, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীদের সাথে রাজনীতি করি, আমি বড় ধরনের একজন মাফিয়া ডন সন্ত্রাসী। এই কারণে আমাকে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে আমাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, মাঝে মধ্যে চিন্তা করি কি অপরাধ, কি কারণে এই নির্যাতন। আমি ওমান গেলাম, আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল্লাহ মিলন আর আমাকে ওইখানের বিএনপির নেতৃবৃন্দ নিয়ে গেল। বেশ কয়েকটা মিটিং আমরা করলাম, মাস্কেটে করলাম, সুরে করলাম, সালালা মাস্কেট থেকে বিমানে 2.5 ঘন্টা সময় লাগে, সেখানে করলাম, বিদিয়াতে করলাম। এরপরে মিলন ভাই চলে গেল মালয়েশিয়ায়। উনি আমাকে বলল যে বেলায়েত এখানে আর মিটিং টিটিং করেন না, এখানে সিচুয়েশন ভালো না, এখানে আপনি এই স্পটগুলো, কারণ উনি অনেকবার ওমান গেছে, আমি প্রথমবার গেছি, এই স্পটগুলো একটু দেখেন, এখানে ইউনিভার্সিটি দেখার মতো, এখানে সমুদ্রের পাড়ে ঘুরবেন, খুব ভালো লাগবে, এখানে মার্কেটগুলো খুব নান্দনিক। তো আমার জালান বোয়ালিয়া বলে একটা এরিয়া আছে, সেখানে নদীমাতৃক এলাকা, সেখানে সাগরে প্রচুর মাছ। ওই মাছের সাথে আমাদের সন্দীপের লোক সম্পৃক্ত, ফিশিং ট্রলারগুলোতে তারা চাকরি করে। তারা আমাকে বলল আপনি আসছেন, আমাদেরকে না দেখেই যাবেন, আপনি আসতে হবে। প্রায় প্রবাসীদের একটা আবদার থাকে, আবদার 10 ঘন্টার পর তো আপনারা নির্যাতিত এলাকার মানুষ, তাদের এই আহ্বান আমি সাড়া দিলাম, গেলাম। যাওয়ার পর দেখি যে আরবি উদ্যাসিত একটা আবাসিক এলাকায় একটা খোলা মাঠে বাউন্ডারির ভিতরে ওপেন তারা মিটিং করতেছে। মিটিং মানে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দোয়া মাহফিল। ব্যানারের এক পাশে সুলতান কাবুজের ছবি, আর এক পাশে বেগম খালেদা জিয়ার ছবি। মাঠে প্রায় 2,500-3 হাজার লোক। হঠাৎ লোক দৌড়াদৌড়ি করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি বললো, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই। পরে দেখলাম যে 10-12টা গাড়ি, এরা সিআইডি। ওরা মেহমানকে ডাকলো, মেহমান গেলাম, সালাম দিল, সালাম আলাইকুম, সালাম দিয়া বললো ইয়ার ফাস্টফুড, ফাস্টফুড দিলাম, ফাস্টফুড রেখে দিল, বললো যে সকালে বোয়ালিয়া থানায় আসি, তুমি তোমার ফাস্টফুড নিয়ে যাবা। সকালে গেলাম বোয়ালিয়া থানায়, সেখানে আমাকে একটা কক্ষে ডাকলো, এক পর্যায়ে কক্ষের দরজা ক্লোজ করে দিল।
এরপরে এই জিজ্ঞাসাবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে নিশ্চয়ই যদি সুযোগ থাকে আরো অনেক গল্প শুনবো আপনার কাছ থেকে। একদম শেষে ছোট্ট করে একটা কথা শুনতে চাই যে অনেক পথ মারি দিয়ে, অনেক অন্ধকার পথ মারি দিয়ে সেই দুঃসম পারিয়ে নতুন একটি আশার বাংলাদেশ দেখছেন। আর সেই বাংলাদেশের ছোট করে একটু আপনার আকাঙ্ক্ষা শুনতে চাই ছোট করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলার রাখাল রাজা, যিনি সৌদি আরবে আরাফাত ময়দানে নিম গাছ লাগিয়ে হাজী সাহেবদেরকে সেই তাপ থেকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন প্রয়াত দেশনেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে তার নির্বাচনী অঙ্গীকার একের পর এক যেভাবে বাস্তবায়ন আরম্ভ হয়েছে, আমার মতো তৃণমূলের একজন নেতাকে, একজন কর্মীকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যিনি অত্যন্ত আশা নিয়ে বসিয়েছে, আমি আশা করব ওনার যে স্বপ্ন আধুনিক বাংলাদেশ, আমি ওনার স্বপ্ন বাস্তবায়নে, চট্টগ্রাম উন্নয়নে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, ওয়াসার এমডি সহ আমাদের আজকে পুলিশ কমিশনার সাথে কথা হয়েছে, 17.5 বছর এই শহরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে যারাই এখানে শাসক ছিল, যারাই উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিল, যারা সিটি কর্পোরেশনের মেয়র ছিল, তারাই নিজেরাই এই শহরটাকে গিলে খেয়েছে। যদি বলতে হয় অনেক অনেক কথা, যেহেতু আমি একটা জায়গায় বসেছি, আমার চোখের সামনে আমি এগুলা দেখতে পেয়েছি। এখন আপনার কাছে আসলে যে আস্থা আছে, এখন সময় হচ্ছে সেই আস্থার প্রতিদান দেওয়ার। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা সাংবাদিক এবং এই চট্টগ্রামে যারা বসবাস করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাই যদি আমরা একটু আন্তরিক হই, আমরা যদি আমাদের প্রতিদিনের ব্যবহৃত বর্জ্যগুলা নির্দিষ্ট স্থানে ফেলি, আমরা যদি আমার বাড়ির আঙ্গিনাটা সুন্দর রাখি, আমরা যদি খাল নালা এগুলা দখল না করি, আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আইনটাকে যদি আমরা মেনে চলি, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য একটা সোনার চট্টগ্রাম আমরা উপহার দিতে পারবো। আর হাসপাতাল, স্কুল অপরিকল্পিতভাবে নগরের ভিতরে যাতে আর আমরা অনুমোদন দেব না। আপনার সেই স্বপ্ন পূরণ হোক। আপনার প্রতি যে রাষ্ট্রের প্রধান আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদিন আপনি দিবেন, সেটি আমাদের কাছে প্রত্যাশা। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সঙ্গে। তিনি তার জীবনের অনেক অজানা গল্প আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তার চোখের পানিতে তার জীবনের কিছু অংশ হলো আমরা আজকে দেখতে পেয়েছি। নিশ্চয়ই তার স্বপ্ন সামনে ভবিষ্যতে পালন হবে। আমরা সুন্দর একটি চট্টগ্রামের প্রত্যাশায় আছি। আজকে এখান থেকে বিদায় নিতে চাই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।